আচ্ছা, প্রতিদিনের যে হাজারো কাজ, মানে ফোন কল, মেসেজ, মিটিং, আবার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন তো আছেই। এগুলোর ভিড়ে কোনটা যে সত্যি গুরুত্বপূর্ণ আর কোনটা শুধু হইচই, এটা বোঝা কিন্তু খুব কঠিন, তাই না? একদম। আমরা তো প্রায় সবাই ব্যস্ত থাকি, ভীষণ ব্যস্ত। কিন্তু দিনের শেষে কি আসলেই মনে হয় যে হ্যাঁ, জীবনের আসল লক্ষ্যের দিকে একটু হলেও এগোলাম? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। তো আজ আমরা এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বইয়ের কিছু অসাধারণ ভাবনা নিয়ে কথা বলবো। বইটার নাম গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ, একটি জীবন পরিবর্তনকারী পথ। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ একটা লেখা। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই বইটার গভীরে একটু ডুব দেয়া, এর আসল নির্যাসটুকু বোঝার চেষ্টা করা। শুধু মনোযোগের কথাই না, লেখক যেভাবে এই বিক্ষিপ্ততা থেকে বেরিয়ে এসে সত্যিকারের জরুরি বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার একটা পথ দেখিয়েছেন, সেটা বোঝা। ঠিক, চলুন শুরু করা যাক। তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। ঠিক তাই। আধুনিক জীবনযাত্রা আমাদের মনোযোগকে তো প্রতিনিয়ত শুষে নিচ্ছে। বইটির লেখক শুরুতেই এই সময়ের একটা গভীর সংকটের কথা বলেছেন। কি সেটা? উনি এটাকে বলছেন মনোযোগের ভগ্নাংশায়ন বা অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। আমাদের মন, সময়, শক্তি এগুলো অজান্তেই ছোট ছোট অনেকগুলো অংশে ভাগ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, মাল্টিটাস্কিং এর মতো? কিছুটা সেরকম, কিন্তু আরও গভীরে। মনে হচ্ছে আমরা অনেক দৌড়াচ্ছি, কিন্তু আসলে হয়তো একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। দিন শেষে ক্লান্তি থাকছে, কিন্তু জরুরি কাজটাই হয়তো বাকি থেকে যাচ্ছে। এটা খুব সত্যি কথা। এখানেই এই বইটির প্রাসঙ্গিকতা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে এই যে অন্তহীন ব্যস্ততার চক্র, এটা থেকে বেরোনোর পথ আছে। বইটা তাহলে একরকম আয়নার মতো কাজ করছে, তাই তো? একদম। জীবনের কোন কাজগুলো আসলেই মূল্যবান আর কোনগুলো শুধু সময়ের অপচয়, সেটা চিনতে সাহায্য করে। বইটিতে অরুণ নামের এক ব্যক্তির কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, অরুণ, যিনি অফিসে দারুণ পরিশ্রমী ছিলেন। সবার আগে আসতেন, রাত পর্যন্ত কাজ করতেন, এমনকি ছুটির দিনেও ল্যাপটপ নিয়ে বসতেন। বাইরে থেকে দেখলে তো মনে হবে দারুণ সফল একজন কর্মী। এর চেয়ে ফলপ্রসূ আর কে হতে পারে? কিন্তু এখানেই বইটির লেখক একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। ব্যস্ততা বিজিনেস আর ফলপ্রসূতা প্রোডাক্টিভিটি, এই দুটোর মধ্যে লেখক এটাকে বলছেন কার্যকলাপের ভ্রম বা দি অ্যাক্টিভিটি ট্র্যাপ, একটা ফাঁদ। অ্যাক্টিভিটি ট্র্যাপ, ইন্টারেস্টিং। অরুণ আসলে এই ফাঁদেই পড়েছিলেন। তিনি সারাদিন অনেক কাজ করছিলেন ঠিকই, কিন্তু সেই কাজগুলো কি তাকে তার জীবনের আসল লক্ষ্যের দিকে বা ধরুন তার গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর দিকে এগিয়ে নিচ্ছিল? মনে হয় না। বইটির বিশ্লেষণ অনুযায়ী উত্তরটা হলো না, একদমই না। অতিরিক্ত কাজের চাপে তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল, পরিবারের সাথে দূরত্ব বাড়ছিল। তিনি অনেক দেরিতে বুঝতে পারলেন যে তার এই অর্জনগুলো, এগুলো আসলে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর সেগুলোর বিনিময়ে এসেছে। এটা তো খুব ভাবনার বিষয়। বইটিতে লেখক একটা প্রশ্ন রেখেছেন, যা অরুণ বা আমাদের মতো অনেকের জন্যই জরুরি। প্রশ্নটা হলো, আপনি কি সেই কাজগুলোতে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন যা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার কাছে গুরুত্বপূর্ণ থাকবে? বাহ, কঠিন প্রশ্ন। অরুণের ক্ষেত্রে উত্তরটা বেশ বেদনাদায়ক ছিল। এই যে অ্যাক্টিভিটি ট্র্যাপের কথা বললেন, এটা শুনতে শুনতে আমাদের প্রতিদিনের জীবনের একটা খুব পরিচিত দৃশ্যের কথা মনে পড়ছে। কোনটা? এই যে মোবাইলের নোটিফিকেশন, ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত শত মেসেজ, ইমেল, নিউজ অ্যালার্ট, সোশ্যাল মিডিয়া আপডেট। ঠিক। ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করা, ইনস্টাগ্রামের রিলস দেখা, হোয়াটসঅ্যাপে ননস্টপ চ্যাটিং, এগুলোতে যে ঘন্টার পর ঘন্টা কিভাবে চলে যায় আমরা টেরই পাই না। বইটা কি এই ডিজিটাল ডিস্ট্র্যাকশন নিয়েও কিছু বলেছে? এগুলো কি অ্যাক্টিভিটি ট্র্যাপের অংশ? অবশ্যই বলেছে। লেখক এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনকে আধুনিক মনোযোগ সংকটের অন্যতম প্রধান কারণ হিসাবেই দেখছেন। উনি বলছেন এই নোটিফিকেশনগুলো আসলে বাইরের জগতের তৈরি করা জরুরি বিষয়, যেগুলো খুব আর্জেন্ট মনে হয়, কিন্তু এগুলো আমাদের ভেতরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে
সেগুলো থেকে মনোযোগ কেড়ে নেয়। ঠিক। বইটিতে একটা চমৎকার ধারণার কথা বলা হয়েছে, অনেকটা স্টিভেন কোভির আর্জেন্সি ভার্সেস ইম্পর্টেন্স ম্যাট্রিক্সের মতো একটা মানসিক মডেল তৈরি করার কথা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লেখক পরামর্শ দিচ্ছেন প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করতে, এটা কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি শুধু জরুরি মনে হচ্ছে কারণ এটা এই মুহূর্তে আমার মনোযোগ চাইছে। এটা তো খুব কাজের ভাবনা। উনি আরও কিছু কৌশলের কথাও বলছেন, যেমন দিনে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন ফ্রি জোন তৈরি করা। নোটিফিকেশন ফ্রি জোন মানে ফোন বন্ধ রাখা? বা সাইলেন্ট রাখা, বা নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখা, অপ্রয়োজনীয় অ্যাপস বা নিউজ ফিড থেকে সচেতনভাবে দূরে থাকা। এটাকে উনি বলছেন ডিজিটাল মিনিমালিজম বা ডিজিটাল পরিমিত বোধ। ডিজিটাল মিনিমালিজম বেশ ভালো লাগছে শুনতে। মূল ভাবনাটা হলো প্রযুক্তিকে ব্যবহার করা, প্রযুক্তির দ্বারা ব্যবহৃত না হওয়া। তার মানে আমাদেরকেই সচেতনভাবে বেছে নিতে হবে কোথায় মনোযোগ দেব। কিন্তু বইটা কি এই বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়ে কিছু বলেছে? কারণ মাঝে মাঝে মনে হয় যেন সবকিছুই গুরুত্বপূর্ণ, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। হ্যাঁ, এটাই তো আসল চ্যালেঞ্জ। আর এখানেই বইটির অন্যতম মূল শিক্ষাটা লুকিয়ে আছে। লেখক খুব জোর দিয়ে বলছেন, সব কিছু একসঙ্গে করা অসম্ভব, এটা মেনে নিতেই হবে। আমাদের সময়, শক্তি, এমনকি মানসিক ক্ষমতাও, বুঝলেন তো, সীমিত। তাই বেছে নিতেই হবে। কিন্তু কিভাবে বাঁচব? এই বেছে নেওয়ার গুরুত্ব বোঝাতে লেখক একটা খুব শক্তিশালী রূপক ব্যবহার করেছেন, এক কৃষকের গল্প। ও, বলুন তো শুনি। এক কৃষক তার সীমিত জমিতে অনেক রকম ফসল ফলানোর চেষ্টা করেছিলেন, একটু ধান, একটু গম, আবার একটু সবজি। কিন্তু কোনোটাতেই ঠিকমতো যত্ন বা মনোযোগ দিতে পারেননি। ফলে কি হলো? কোনো ফসলই ভালো হয়নি নিশ্চয়। একদম, শেষ পর্যন্ত কোনো ফসলই ভালো হয়নি। অন্যদিকে আরেকজন কৃষক, তারও জমি ছোটই ছিল, তিনি ঠিক করলেন শুধু একটাই ফসল ফলাবেন, ধরা যাক আলু। আচ্ছা। তিনি তার সমস্ত শ্রম, সার, জল, মানে তার সমস্ত সম্পদ ওই এক ফসলের পেছনেই বিনিয়োগ করলেন, মন দিয়ে যত্ন করলেন। বছর শেষে কি হলো? বাম্পার ফলন। ঠিক, বাম্পার ফলন পেলেন। দারুণ উদাহরণ তো। তার মানে যা গুরুত্বপূর্ণ তাকে শুধু খুঁজে বের করলেই হবে না, তাকে যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে। ঠিক যেমন দ্বিতীয় কৃষক তার আলু ক্ষেতের যত্ন নিয়েছিলেন। ঠিক তাই। এটা অনেকটা সম্পর্কের মতো, তাই না? শুধু কাউকে গুরুত্বপূর্ণ ভাবলেই তো হয় না, সেই সম্পর্কে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। একদম। লেখক এই বিষয়টাকে বলছেন গভীর মনোযোগের চাষ বা কাল্টিভেটিং ডিপ ফোকাস। গভীর মনোযোগের চাষ। উনি বলছেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো, হোক সেটা কাজ, সম্পর্ক, স্বাস্থ্য বা ধরুন ব্যক্তিগত উন্নতি, সেগুলোকে ওই একটা ফসলের মতো যত্ন করতে হবে। বিক্ষিপ্তভাবে অনেক কিছু করার চেয়ে অল্প কিছু জিনিসে গভীরভাবে মনোযোগ দেওয়া অনেক বেশি ফলপ্রসূ। বুঝতে পারছি। যেমন একজন ছাত্র যদি সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার ফাঁকে থাকে পড়ার চেষ্টা করে, তার চেয়ে যে ছাত্রটি দিনে মাত্র 2 ঘন্টা কিন্তু সমস্ত ডিস্ট্র্যাকশন বন্ধ করে একদম গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সে তো অনেক বেশি শিখবে, তাই না? এগিয়ে থাকবে। বইটিতে এই ধরনের গভীর কাজের জন্য ফোকাস ব্লক নামে একটা কৌশলের কথা বলা হয়েছে। ফোকাস ব্লক সেটা কি রকম? মানে দিনের নির্দিষ্ট কিছু সময়, ধরা যাক 90 মিনিট, শুধু একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বরাদ্দ রাখা। সেই সময়ে অন্য কোনো কিছু, ফোন, ইমেল, লোকজন, কোনো কিছুই অ্যালাউড না, একদম ফোকাসড। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু এই ফোকাস ব্লক তৈরি করতে গেলে বা গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ দিতে গেলে তো অনেক কিছুকে না বলতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। অপ্রয়োজনীয় মিটিং, নানা রকম সামাজিকতার অনুরোধ, এমনকি অনেক সময় ভালো সুযোগও হয়তো ছাড়তে হতে পারে। বাস্তবে এই না বলাটা তো বেশ কঠিন। লেখক কি এর কোনো কৌশল বাতলেছেন? খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন, আর লেখকও এই বিষয়টাতে জোর দিয়েছেন। উনি বলছেন না বলতে পারাটা দুর্বলতা নয়, বরং এটা হলো মনোযোগ রক্ষার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বাহ! উনি এটাকে নেতিবাচকভাবে দেখতে বারণ করছেন, বরং এটাকে বলছেন কৌশলগত প্রত্যাখ্যান বা স্ট্র্যাটেজিক রিজেকশন। স্ট্র্যাটেজিক রিজেকশন
ইন্টারেস্টিং। বইটিতে কয়েকটি ভাবনার কথা বলা হয়েছে। প্রথমত, নিজের কাছে খুব পরিষ্কার থাকতে হবে কোন জিনিসগুলো আপনার কাছে হ্যাঁয়ের যোগ্য, মানে আপনার জীবনের প্রায়োরিটি কি। আচ্ছা। যখন আপনার কাছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো স্পষ্ট থাকবে, তখন সেগুলোর সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কিছুকে না বলাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক। দ্বিতীয়ত, লেখক ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলার কিছু উপায়ও বাতলেছেন, যেমন সরাসরি না বলে হয়তো একটা বিকল্প প্রস্তাব দেওয়া। যেমন আমি এখন এটা করতে পারছি না, তবে অমুক সময় দেখতে পারি, অথবা নিজের সীমাবদ্ধতার কথা জানানো, আমার হাতে এখন অন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই দুঃখিত এটা নিতে পারছি না। এটা ভালো। মূল কথাটা হলো প্রতিটি হ্যাঁয়ের একটা অদৃশ্য মূল্য আছে, সেই মূল্যটা হলো অন্য কোনো কিছুকে না বলা। তাই সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে কোন হ্যাঁ আপনার মনোযোগের যোগ্য। তাহলে এই যে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা সবচেয়ে জরুরি জিনিস, এটা আমরা বুঝবো কি করে? অনেক সময় তো জীবনের দৌড়ে কোনটা আসল লক্ষ্য সেটাই তো গুলিয়ে যায়। বইটা কি এই আত্ম আবিষ্কারের প্রক্রিয়া নিয়ে কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। বইটির একটা বড় অংশ জুড়েই আছে এই আত্মবিশ্লেষণের গুরুত্ব। লেখক শুধু গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ দাও বলেই থেমে যাননি। আচ্ছা। বরং সেই গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজে বের করার কিছু সুনির্দিষ্ট পথের কথাও বলেছেন। তিনি পরামর্শ দিচ্ছেন নিয়মিত কিছু গভীর প্রশ্ন নিজেকে করার জন্য। কি রকম প্রশ্ন? যেমন, আমার জীবনের কোন 5টি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান? হতে পারে স্বাস্থ্য, পরিবার, কাজ, জ্ঞানার্জন, আধ্যাত্মিকতা, এরকম। তারপর, আমার প্রতিদিনের কাজগুলো কি এই মূল্যবান জিনিসগুলোর সাথে সঙ্গতিপূর্ণ? ও, এটা তো ভাবায়। আরও আছে, যেমন যদি আজকে আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি আজকের দিনটা এভাবেই কাটাতাম? বাবা। এবং সেই পরিচিত কিন্তু খুব শক্তিশালী প্রশ্নটা, আজ আমি যা করছি সেটা কি 5 বছর বা 10 বছর পরেও আমার কাছে কোনো অর্থ বহন করবে? এগুলো তো বেশ গভীর প্রশ্ন। লেখক বলছেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো প্রথমবারই পরিষ্কার হবে না, কিন্তু নিয়মিত এই আত্মজিজ্ঞাসা এটা আমাদের মনোযোগকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। উনি একটা সাপ্তাহিক পর্যালোচনা বা উইকলি রিভিউয়ের কথাও বলেছেন। সেটা কি? মানে প্রতি সপ্তাহে একবার নিজের কাজ আর লক্ষ্যের সাথে মিলিয়ে দেখা, সঠিক ট্র্যাকে আছে কিনা একটা চেক পয়েন্টের মতো। এটা বেশ কাজের হতে পারে। আচ্ছা, সাফল্য নিয়েও তো আমাদের সমাজে একটা বাধা ধরা ধারণা আছে। অনেক টাকা, বড় বাড়ি গাড়ি, অনেক খ্যাতি, এইসব। বইটা কি এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে? অবশ্যই করেছে। বেশ জোরালোভাবে এই প্রশ্নবিদ্ধ করেছেন লেখক। উনি বলছেন সাফল্য মানে সবকিছু অর্জন করা বা পরিমাণে সবকিছু বেশি থাকা নয়। তাহলে কি? বরং সাফল্য হলো যা সত্যি গুরুত্বপূর্ণ, যা আপনার জীবনের মূল স্তম্ভ, সেগুলোকে সযত্নে রক্ষা করা এবং সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা। দারুণ। বইটির ভাষায় সাফল্যের মাপকাঠি হলো উচিত গভীরতা, ডেপথ, পরিমাণ নয়, কোয়ান্টিটি নয়। যেমন ধরুন অরুণের কথা, তিনি হয়তো প্রচলিত অর্থে সফল ছিলেন, ভালো পদে চাকরি করতেন, কিন্তু তিনি তার স্বাস্থ্য আর পরিবার হারিয়ে ফেলেছিলেন। বইটির সংজ্ঞা অনুযায়ী এটা সাফল্য নয়। ঠিক। লেখক বলছেন সত্যিকারের সাফল্য হলো নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা, গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং এমন কাজ করা যা নিজের কাছে অর্থবহ মনে হয়। অনেক টাকা উপার্জন করেও যদি মন অশান্ত থাকে বা খুব জনপ্রিয় হয়েও যদি ভেতরের মানুষটা একা বোধ করে, তবে সেটা বইয়ের দৃষ্টিতে এক ধরনের ব্যর্থতা। তাহলে সারা দিন এত ছোটাছুটি, এত ব্যস্ততার পর দিন শেষে কিভাবে বুঝবো যে আজকের দিনটা অর্থবহ ছিল, আমি সঠিক পথেই ছিলাম? এর কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, আছে। এই জন্য বইটিতে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা বলা হয়েছে। কি সেটা? লেখক পরামর্শ দিচ্ছেন প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় নিয়ে নিজেকে একটা প্রশ্ন করতে। মাত্র 2 মিনিট? কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আজ কি আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বা সম্পর্কটির জন্য যথেষ্ট সময় ও মনোযোগ দিয়েছি? বাহ, খুব সাধারণ কিন্তু গভীর। ঠিক। এই ছোট্ট প্রশ্নটা
অনেকটা প্রতিদিনের ন্যাভিগেশন চেক করার মতো। যদি উত্তরটা বেশিরভাগ দিনই হ্যাঁ হয়, তাহলে বোঝা যাবে যে জীবনের জাহাজটা সঠিক দিকে এগোচ্ছে। আর যদি না হয়? আর যদি উত্তর প্রায়শই না হয়, তাহলে পরের দিন সচেতনভাবে মনোযোগটাকে সঠিক খাতে ফেরানোর একটা সুযোগ তৈরি হয়। এটা কোনো জটিল প্রক্রিয়া নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে এটা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া আটকাতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যে মূল বার্তাটা উঠে আসছে তা হলো আমরা আসলে এক মনোযোগের দুর্ভিক্ষের যুগে বাস করছি, তাই না? বলা যেতে পারে। চারপাশ থেকে অসংখ্য অপ্রয়োজনীয় জিনিস প্রতিনিয়ত আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য যেন প্রতিযোগিতায় নেমেছে। ঠিক। এই অন্তহীন কোলাহলের মাঝে বইটির দেখানো পথে হেঁটে যা সত্যি মূল্যবান, যা আমাদের জীবনে গভীর অর্থ যোগ করে, সেগুলোকে সচেতনভাবে বেছে নেওয়া এবং সেগুলোতে গভীর মনোযোগ কেন্দ্রীভূত করার মধ্যেই হয়তো জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। একদম। এটা কিন্তু কোনো একদিনের বিপ্লব নয়, তাই না? বরং একটা জীবনব্যাপী সাধনা। ঠিক বলেছেন। এটা একটা চলমান প্রক্রিয়া, আর এই সাধনা শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। বইটি শেষে পাঠকদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, যা আসলে আমাদের সবার জন্যই প্রযোজ্য। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, আজ থেকে আমরা সচেতনভাবে কোন জিনিসগুলোর জন্য আমাদের অমূল্য সময় আর শক্তি বিনিয়োগ করব? কোন লড়াইটা লড়ব যা সত্যিই মূল্যবান, আর কোন অপ্রয়োজনীয় জিনিসের পেছনে জীবনের এই সীমিত সম্পদ আর নষ্ট করব না? খুব শক্তিশালী প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এবং সেই অনুযায়ী প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া, এটাই হয়তো এই বই থেকে পাওয়ার সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, কারণ এই উত্তরগুলোই আমাদের ভবিষ্যতের পথ নির্দেশক হয়ে উঠবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।